জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দদেরকে তাদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। তোমরা জানো যে আমি কোষ ও আণবিক জীববিদ্যা এই কোর্সের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 7-এ আমরা যে কয়েকটি টপিক আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে জেনেটিক কোড, পলিমারেজ এনজাইম, লাইগেজ এনজাইম, সিগমা ফ্যাক্টর এবং এর সাথে রাইবোজোম। ভিন্ন ভিন্ন কয়েকটা টপিক একটু বিস্তারিতভাবে এই আজকের লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের মনে রাখতে হবে আজকে আমাদের আলোচিত প্রতিটি বিষয় কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো বিভিন্ন সময়ে খ বিভাগের প্রশ্নে এই প্রশ্নগুলো এসেছে। সেজন্য আজকে আমি বিচ্ছিন্ন কতগুলো টপিক নিয়ে এই ক্লাস লেকচারে আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করবো তা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোডের অনেকগুলো সমার্থক শব্দ আছে। ট্রিপলেট কোড, ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে ট্রিপলেট কোড। বিকজ এই জেনেটিক কোডে যে কোড বা যে অক্ষরের সমন্বয়ে আমরা জেনেটিক কোডটা তৈরি করি তা মূলত তিনটা নাইট্রোজেন বেজের সমন্বয়ে এই কোডটা তৈরি হয়। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ট্রিপলেট কোড। এই ট্রিপলেট কোড আসলে কি, আমার একটু ছবি সহকারে দেখলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, তা হচ্ছে একটা আরএনএ ছবি, মূলত একটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এই এমআরএনএ তে অনেকগুলো নাইট্রোজেন বেজ পরপর এখানে সাজানো থাকে। আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটা নাইট্রোজেন বেজকে এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে একটা কোডকে বোঝানো হয়েছে। কোড 1, 2, 3 ভাবে মোট 7টা কোড এখানে দেওয়া আছে। তাহলে এক কথা বলতে পারি এমআরএনএ তে আসলে কতগুলো নাইট্রোজেন বেজ পরপর সাজানো থাকে, আর পরপর প্রতি তিনটা নাইট্রোজেন বেজ ইজ ইকুয়াল টু একটা কোড বোঝায়। আর একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে। তাহলে আমরা জানি যে আমাদের দেহে প্রায় 20 রকমের অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড আছে, আর প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আবার ভিন্ন ভিন্ন সংকেত থাকে, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের একাধিক সংকেত থাকতে পারে। তবে প্রত্যেকটি সংকেতেরই ভিতরে 3টা করে নাইট্রোজেন বেস থাকে বা 3টা করে নিউক্লিওটাইড থাকে, আমরা এটা বলতে পারি। তাহলে এর একটা গঠনিক সংজ্ঞা আমরা দেখতে পারি। জেনেটিক কোড হলো পরপর 3টা নিউক্লিওটাইডের এমন সজ্জা যা প্রোটিন সংশ্লেষণের জন্য একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড আমরা জানি প্রোটিন তৈরি হয়। তাহলে এখানে যেগুলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত দেওয়া আছে প্রতি 3টার সমন্বয়ে, প্রতিটি অ্যামাইনো অ্যাসিড পরপর কিন্তু এগুলো যুক্ত হয়ে মূলত একটা প্রোটিন তৈরিতেই সহায়তা করে থাকে। এর ইজিয়ার একটা সংজ্ঞা দেওয়া আছে, তা হচ্ছে জেনেটিক কোড হলো ডিএনএ হতে সৃষ্ট এমআরএনএর যে পরপর 3টা নিউক্লিওটাইড অণুর এমন সজ্জা যা একটা কার্যকরী অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারছি, দেখো যে জেনেটিক কোড মূলত অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য দায়বদ্ধ এক কথায় বলতে গেলে। আর একটা এমআরএনএ যত বড় হবে তাতে তত বেশি অ্যামাইনো অ্যাসিডের কোড থাকবে এবং সেই প্রোটিন মলিকুলটাও তত বেশি বড় হবে। তাহলে আমরা জেনেটিক কোডের একটা সংজ্ঞা দেখলাম। পরীক্ষায় যে প্রশ্ন বেশি আসছে তা হলো জেনেটিক কোডের বৈশিষ্ট্য লিখো। আমরা জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করবো হেডলাইন দিয়ে। দেখো, এখানে দেওয়া আছে যে জেনেটিক কোডটা হচ্ছে একটা ট্রিপলেট কোড, যেটা আমি একটু আগেই বলছিলাম, যেটা হচ্ছে একটা ট্রিপলেট কোড, মানে 3টা নাইট্রোজেন বেস বা 3টা নিউক্লিওটাইড অণুর সমন্বয়ে এই কোডটা তৈরি হয়, তাই এটাকে বলে ট্রিপলেট কোড। 3টার বেশি হবে না, 3টার কমও হবে না। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের নাইট্রোজেন বেস আছে কয়টা? নাইট্রোজেন বেস আছে 4টা আরএনএ ক্ষেত্রে, AUGC। তাহলে দেখা গেছে যে যদি 3টার কম নিয়ে এই নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে খুব অল্প সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের সংকেত তৈরি হয়। ঠিক আছে, ওটা 2টা করে নিলে সর্ব মিলিয়ে 16টা তৈরি হয়, একটা করে নিলে 4টে হয়। ধরলাম যে 4টে, A ইজ ইকুয়াল টু একটা অ্যামাইনো অ্যাসিড, U ইজ ইকুয়াল টু একটা অ্যামাইনো অ্যাসিড, G ইজ ইকুয়াল টু একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে আর C একটা যদি একটা হয় তাহলে মোট 4টা অক্ষরে 4টা অ্যামাইনো অ্যাসিড হবে। কিন্তু 2টা করে নিলে হয়, যদি কম্বিনেশন করা হয় তাহলে মোট 16টা হবে। কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? অ্যামাইনো অ্যাসিড আছে আরো প্রায় 4টে, মানে 20টা আছে মোট। তাহলে আমাদের 4টে অ্যামাইনো অ্যাসিড এখনো বাকি থাকছে সংকেত তৈরি করা। এজন্য একটা নিয়ে করা হয় না, 2টা নিয়েও করা হয় না, মোট 3টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এই সংকেত তৈরি করা হয়। যার ফলে 20টি অ্যামাইনো অ্যাসিডের প্রায় 64টা সংকেত দেওয়া আছে, প্রায় 64টা সংকেত দেওয়া আছে। সেই সংকেত আমি তোমাদের পরে দেখাবো। আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। পরে আসছে 2 নম্বরে যে নন ওভারল্যাপিং কোডগুলো, নন ওভারল্যাপিং অর্থাৎ একটা আর একটা কোডের যে সংকেত আছে সেটার অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ ধরলাম ইউ 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 একটা অ্যামাইনো অ্যাসিড,
আর এ ইউজ আর একটা অ্যামাইনো অ্যাসিড। তো কোনো ক্রমে কখনো এই ইউ এর জায়গায় এ আসবে না, এর জায়গায় ইউ যাবে না। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের যে সংকেতের যে নাইট্রোজেন বেজ আছে সেটা অপর একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেতের সাথে এটা কোনো প্রকারের ওভারল্যাপ করবে না, অতিক্রম করবে না বা সংযুক্ত হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি সার্বজনীনতা। আমি বলছি দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ নির্দিষ্ট কোড, হ্যাঁ, যে কোনো জীবে একই রকম অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে নির্দেশ করে থাকে। ধরলাম অ্যাজ ফর এক্সাম্পল এ ইউজি ইজ ইকুয়াল টু যে অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয় তার নাম হচ্ছে মিথিওনিন। ঠিক আছে, তাহলে এ ইউজি মানে মিথিওনিনকে বোঝাবে, সেটা গরু, ছাগল, মানুষ, ভেড়া যাই হোক না কেন। ঠিক আছে, প্রতিটি প্রাণীরই যদি দেহে ওই মিথিওনিন থাকে তাহলে তার কোডটা হবে কি ইউজি। সেই ইউজিতে অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড যেমন অ্যালানিন, ভ্যালিন, হ্যাঁ, থ্রিওনিন এগুলোকে বোঝাবে না। যার যে কোড সেটাই নিতে হবে, অন্য কোনো ক্ষেত্রে না। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন বলা হচ্ছে কতক প্রোটিনে ইউএজি এটা কোনো সংকেতকে ক্যারি করে না, হ্যাঁ, ক্যারি করে না সাধারণত। তবে কোনো কোনো ক্ষেত্রে গ্লুটামিনকে নির্দেশ করে। সাধারণত ইউএজি আর ইউজিএ এই তিনটাকে আমরা বলি স্টপ কোডন। তোমাদের যখন আমি আরএনএ পড়িয়েছিলাম, আমি যখন তোমাদের আরএনএ পড়িয়েছিলাম, টিআরএনএ বা এমআরএনএ, সেখানে কিন্তু স্টপ কোডন আর এই স্টপ আর স্টার্ট কোডন এই দুটো কোড নিয়ে বলেছিলাম। তাহলে আমরা জানি ইউএ আর ইউএজ হচ্ছে মূলত, এই দুটো মূলত হচ্ছে সংকেত শেষ করার জন্য বোঝানো হয়, কিন্তু তা না করে অনেক সময় তারা কি করে গ্লুটামিনকে নির্দেশ করে থাকে। এটা একটা ব্যতিক্রম, এই ধরনের কিছু ব্যতিক্রম থাকতে পারে। এরপরে 4 নম্বর আমরা দেখবো যে বিরাম চিহ্নবিহীন, অর্থাৎ এই যে নাইট্রোজেন বেজের সংকেত এখানগুলো দেয়া আছে, দেখতে পারছো যে আমরা যদি একটু আবার আগেরটা চাই, দেখো দেখে লেখা আছে ইউ ইউ ইউ। দেখো এখন যেমন এখানে দেওয়া আছে যে লিউসিনকে বোঝানো হয় ইউ ইউ এ দ্বারা। ইউ কমা দেওয়া হয়নি বা এখানে কোনো ফুল স্টপ নাই বা কোনো সেমিকোলন নাই, হ্যাঁ, কোনো প্রকার বিরাম চিহ্ন ছাড়াই কিন্তু এইগুলো সাজানো হয়। যদি বিরাম চিহ্ন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কোড হবে না। সেক্ষেত্রে এটা কোড না বুঝিয়ে, জেনেটিক কোড বা ট্রিপলেট কোড না বুঝিয়ে এটা বোঝাবে যে অ্যালফাবেট, বর্ণমালা হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো কোড বোঝাবে না। ঠিক আছে, এই জন্য কোনো প্রকারের বিরাম চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না। দ্ব্যর্থবিহীন, একটা কোড ইজ ইকুয়াল টু একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে। যেমন ইউ ইউ এ দ্বারা লিউসিনকে বোঝানো হয়ে থাকে, যেমন এ ইউজি দ্বারা মিথিওনিনকে বোঝানো হয়ে থাকে। এরকম প্রতিটি কোড ইজ ইকুয়াল টু যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অধিক অ্যামাইনো অ্যাসিড বোঝায় না। ঠিক আছে, তবে তারপরে একটা পয়েন্টে কিন্তু একটু ভিন্ন কথা বলা আছে, যার নাম হচ্ছে ডিজেনারেটিভ বা অধোগামিতা। কিন্তু এমন হতে পারে যে একাধিক কোডের এক কোড দ্বারা একটা অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয়, একাধিক কোড দ্বারা। ঠিক আছে, যেমন আমরা বলছি এখানে যে ফিনাইল অ্যালানিনের দুইটা সংকেত আছে, ইউ 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 সি। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা কোড ইজ ইকুয়াল টু একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত, কোনো সমস্যা নেই। কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডে অনেকগুলো সংকেত থাকতে পারে। এমন আছে, আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সংকেতে আমরা দেখবো, যেমন দেখুন এইটা কিন্তু সেই আমাদের জেনেটিক কোড একটা চার্ট, এখানে মোট 64টা সংকেত আছে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এখানে সংক্ষেপে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সাংকেতিক ভাষায় দেখানো হয়েছে, যেমন ফিনাইল অ্যালানিন, লিউসিন, হ্যাঁ, তারপরে মিথিওনিন, ভ্যালিন, অ্যালানিন, থ্রিওনিন, প্রোলিন, সেরিন, এরকম অসংখ্য যেগুলো 20টা অ্যামাইনো অ্যাসিড আছে অত্যাবশ্যকীয়, সবগুলো সংকেত এখানে কিন্তু দেওয়া আছে। এবং দেখো যেমন প্রোলিনের আছে এখানে 4টে সংকেত, হ্যাঁ, প্রোলিনের কিন্তু আরো সংকেত আছে আমার জানা মতে। প্রোলিনের এখানে 4টে আছে, থ্রিওনিন দেখো 4টে আছে এখানে, আর্জিনিন এখানে 4টে দেওয়া আছে, আর্জিনিন দেখো এখানে আবার 2টা দেওয়া আছে। তার মানে দেখো দেখো এখানে আর্জিনিনের মোট 6টা সংকেত আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা অ্যামাইনো অ্যাসিডের একটা অধিক সংকেত থাকে, বাট যে সংকেত যে অ্যামাইনো অ্যাসিডকে বোঝাবে ওইটা ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। এইটা হচ্ছে এই দুটো পয়েন্টের মূল বক্তব্য। তাহলে এর পরের পয়েন্টে বলা হচ্ছে যে সূচনা নির্দেশ আর সমাপ্তি নির্দেশ, দুইটা পয়েন্ট আছে। আমি তোমাদের এটা যখন এমআরএনএ পড়িয়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে কিভাবে মূলত এটা তৈরি হয়। দেখো এখানে দেওয়া আছে 64টি কোডের মধ্যে একটা কোড আছে যেটা সূচনা নির্দেশ করে, তার নাম হচ্ছে এউজি। আমরা তাহলে দেখি সেটা আমাদের এই যে চার্টটা দেওয়া আছে, চার্ট থেকে দেখি যে কোনটা স্টার্ট কোডন। দেখো এখানে লেখা আছে স্টার্ট কোডন এউজি, এই যে এ ইউজি, এটা কিন্তু স্টার্ট কোডন। যদি এই জায়গাটা লেখা নেই, কিন্তু এই ইউজি দ্বারা আমাদের কিন্তু লেখা আছে, দেখো মিথিওনিন সংক্ষেপে মেট লেখা আছে। এই ইউজি দ্বারা মিথিওনিনকে বোঝানো হয় এবং এটা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যে কোনো ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য যেটা নিয়ে আসে সেটা হচ্ছে
মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড তারা নিয়ে আসে। তাহলে আর এখান থেকেও আর তিনটা আছে যে সমাপ্তি নির্দেশ করার জন্য তিনটা কোড আছে, ইউএ, ইউএসজি, সরি তোমরা কি কথা শুনতে পাচ্ছ রাশিদ? রাশিদ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো আমরা বলছি যে স্টপ কোডন তিনটা সংকেত দ্বারা বোঝানো হয়, ইউএ, ইউএসজি এবং ইউজিএ। এই তিনটা কোড সমান সমান কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না। তাহলে দেখো এখানে মোট 64টা কোড থাকা সত্ত্বেও এই তিনটা ইউএ, ইউএসজি আর ইউজিএ এই তিনটা দ্বারা কোনো কিছুকে বোঝানো হবে না। দ্যাট মিনস বাকি থাকে তাহলে আর 61টা, এই তিনটা বাদ দিলে তাহলে এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মোট 61টা সংকেত আছে। যদিও 64টা পড়া হয় তবে এর মধ্যে তিনটা বাদ দেওয়া হয়, কারণ এই তিনটা দ্বারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয় না, যার কারণে আমরা তিনটে বাদ দিয়ে মোট 61 হিসেব করে থাকি। তাহলে তোমাদের পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এখানে একটা তোমাদের স্লাইড দেখাবো, সেটা হচ্ছে দেখো এই কোডগুলো তোমাদের যদি পরীক্ষা ভাবে আসবে না, এটা বিভিন্ন ইন্টারমিডিয়েট লেভেলে বিশেষ করে এদের শখটা পড়ানো হয়। আর তোমাদের এই কোডের সংকেতগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় সচরাচর আসে না। তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এই কোডটা এনেছি এখানে। তাহলে আমরা কিন্তু একটা 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যয়ন করলাম, তা হচ্ছে যে জেনেটিক কোড কি, জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটা 4 মার্কের জন্য, তোমরা এটা লিখে রাখো। এটা আমি দেখেছি বিগত বছরে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসছে এটা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হচ্ছে লাইগেজ এনজাইম। তোমরা এটা শুনেছো হয়তো, যখন জৈব প্রযুক্তির অধ্যায়টা অধ্যয়ন করেছো সেখানে কিন্তু এই জিনিসটা দেওয়া ছিল যে আমরা জানি যে ডিএনএ কে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা ইউজ করা হয় তাকে বলে লাইগেজ এনজাইম। ঠিক আছে, এটা অনেক জায়গায় এটা আবার এন্ডোনিউক্লিয়াস এনজাইম নামেও দেওয়া আছে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তবে সচরাচর এটা লাইগেজ এনজাইম নামেই বেশি বোঝানো হয়ে থাকে। যখন রিকম্বিনেট রিকম্বিনেট প্লান্ট বা এনিম্যাল সৃষ্টি করা হয় বা জীব সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে যেটা করা হয় এই লাইগেজ এনজাইম দিয়ে একটা প্রাণী বা একটা জীবের ডিএনএ সেখানে কর্তন করে আর একটা ডিএনএ যখন লাগানো হয় সেখানে লাইগেজ এনজাইমগুলো কিন্তু ব্যবহৃত হয়। তাহলে আমরা সংক্ষেপে বলছি যে লাইগেজ এনজাইমগুলো কি করে, ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য আমরা এই লাইগেজ এনজাইম ব্যবহার করে থাকি, অথবা নতুন কোনো ডিএনএ সংশ্লেষ করার জন্য কিন্তু এই লাইগেজ এনজাইম কিন্তু ব্যবহার করা হয়। যখন এই জোড়া লাগানোটা হয়, যখন একটা ডিএনএর সাথে একটা ডিএনএ জোড়া লাগানো হয়, তখন কার সাথে কত নম্বর কার্বনের সাথে এইগুলো বন্ধন সৃষ্টি করা হয়, তা হচ্ছে একটা ডিএনএ খণ্ডকে 3 প্রাইমে যে হাইড্রক্সিল আয়ন থাকে, অপর একটা ডিএনএ 5 প্রাইমে যে ফসফেট থাকে, তার ভিতরে এস্টার বন্ধন তৈরির মাধ্যমে এই লাইগেজ এনজাইম কিন্তু সেখানে স্থাপন করে থাকে। তো যদি এটা আমি তোমাদের পুরো প্রক্রিয়া দেখাবো যে কিভাবে এই লাইগেজ এনজাইমটা কাজ করে। দেখো যে তাহলে এটা হলো সংজ্ঞা যে লাইগেজ এনজাইম মূলত কিভাবে মূলত এই এর সংজ্ঞাটা কিভাবে কাজ করে তার একটা সংজ্ঞা আমি দিলাম এখানে। সুদীপ্তর মাইকটা একটু অফ রাখলে মনে হয় ভালো হয়। সুদীপ্তর মাইকটা অফ রাখো। দেখো আমি এখানে একটু একটু ঝাপসা ছবিটা। সুদীপ্ত কিছু বলবা? সুদীপ্ত তোমার মাইকটা একটু মনে হয় সাউন্ড দিচ্ছে মনে হয়, তোমার মাইকটা অফ করো, তাহলে কথা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, আমার কথা শোনা যাবে না ওইভাবে আর কি। হ্যাঁ, ওই দেখো মাইক একটা অপশন আছে বামে, তোমার মাইকের একটা অপশন দেখো দেওয়া আছে মাইক মতো এই কোনায়, ওই মাইকটাতে ওটাকে তুমি মিউট করে দাও। হ্যাঁ, তাহলে ওই কথা সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আর সমস্যা নাই। হ্যাঁ, ওকে। দেখো আমি দেখাবো যে লাইগেজ এনজাইম এবার কিভাবে কাজ করে। দেখো এখানে দেয়া আছে যে ডিএনএ লাইগেজ 3টা ধাপে কাজ করে। সেই 3টা ধাপের সংক্ষেপ দেখো, এই একটা, দুটো এবং এই 3টে। এই 3টা ধাপে তোমাদের এটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে একটু, কারণ এই লাইগেজ এনজাইম সম্পর্কে আমি যে তোমাদের বাংলা মিডিয়ামে যে 3টা বই আছে যেটা সচরাচর ফলো করা হয়, কোনো বই দেওয়া আছে কোনো বই দেওয়া নেই, তবে সেটা ওখানে একটু অস্পষ্টতা আমি লক্ষ্য করেছি। তো আমি এটা বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এটা ডিএনএ লাইগেজ এনজাইম।
সংক্ষেপে বোঝানো হয়েছে এনজাইম, NH3 দ্বারা বোঝানো হয়েছে। এনজাইমকে এটা ডিএনএ লাইগেজ কিভাবে লেখা হয়েছে এটা সংক্ষেপে। এখন আমরা বলছি এই ডিএনএ লাইগেজের যে রিঅ্যাকশনটা হবে তা হচ্ছে অ্যাডিনাইলেশন, ঠিক আছে? অ্যাডিনাইলেশন অর্থাৎ অফ লাইগেজ এনজাইম, এটা বিক্রিয়াটা ঘটানো হবে। সেখানে কি হয় দেখো, যে অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যুক্ত হয় মূলত একটা এই এনজাইমটা এখানে যুক্ত হবে। আর এই সময় আমরা দেখতে পারবো তৈরি হবে একটা এমএনএম, দ্যাট মিনস নিউক্লিওটাইড, নিকোটিনামাইড মোনো নিউক্লিওটাইড নামক একটা অংশ তৈরি হবে। আর এই সময় মুক্ত হবে দুটো পাইরোফসফেট। অর্থাৎ মূলত এই এটিপি ভেঙে এই এএমপি আসে। এটিপি ভাঙলে দুটো ফসফেট বাকি থাকে না, সেটা হচ্ছে পিপিআই, পাইরোফসফেট। আর এএমপিটা যুক্ত হবে দেখো কার সাথে, এই ডিএনএ লাইগেজ এনজাইমের সাথে হয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে। আমরা সংক্ষেপে বলি এএমপিই কমপ্লেক্স। এএমপিই মানে ওই ই যে এনজাইম, সেই এনজাইমটা মূলত কি, এই ডিএনএ লাইগেজ এনজাইম। এক কথায় ওই এনজাইমটা যুক্ত হলো কার সাথে দেখো, একটা অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যুক্ত হলো। তার স্ট্রাকচার হচ্ছে যে এইটা বোঝানো হয়েছে, ঠিক আছে? এই অ্যাডিনিন মোনোফসফেটের স্ট্রাকচার হচ্ছে এইটা। এখানে একটা রাইবোজ সুগার আছে, একটা ফসফরিক অ্যাসিড আছে, আর তার সাথে একটা আমরা দেখতে পাচ্ছি ডিএনএ লাইগেজ। তাহলে এটা হচ্ছে এএমপিই কমপ্লেক্স নামে সাব্যস্ত করা হয়, ঠিক আছে? আর এই সময় আমরা মুক্ত করলাম কি, এখান থেকে মুক্ত হলো এখনো তোমার পিপি, পাইরোফসফেট। পিপিতে কি পাইরোফসফেট। আর মুক্ত হয়েছে কি এনএমএন, হ্যাঁ, নিকোটিনামাইড মোনোনিউক্লিওটাইড। এবার আমরা দেখব যে এই যে এএমপিই কমপ্লেক্সটা এটা কি করবে, এর থেকে এখানে আমাদের এখানে ডিএনএ দেখানো হয়েছে দেখো। মূলত এই ডিএনএ বলা আছে অ্যাক্টিভেশন অফ 5 প্রাইম ফসফেট ইন নিক। এখানে 5 প্রাইম প্রান্তে যে ফসফেটটা আছে সেটাকে এখানে সক্রিয় করবে এই ধাপে। এবং সেটা হবে কিভাবে দেখো, মূলত এখান থেকে আমরা দেখতে পারছো যে ওই এনজাইমটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনজাইমটা আলাদা হয়ে যাচ্ছে। আর ওই যে এএমপিটা আছে, অ্যাডেনিন মোনোফসফেটটা, সেটা আমরা দেখতে পারছি যে এই যে ডিএনএ এর যে জায়গাতে আমরা সংযোগ স্থাপন করব সেই জায়গাতে একটা ওই এএমপিটা এখানে যুক্ত হবে ওই 5 প্রাইম কার্বনের সাথে। অপর আর একটা যে 3 প্রাইম কার্বন, একটা 3 প্রাইম কার্বন আছে, তাদের মাঝখানে এই এএমপিটা যুক্ত হবে। আর এই সময় তারা কি করছে, তাদের সাথে থাকা যে লাইগেজ এনজাইমটা ছিল ওটা কিন্তু এই বিক্রিয়াটা ঘটিয়ে দিয়ে সে ওখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই যে তাহলে কি করলো লাইগেজটা, ওই একটা মোনোফসফেট, একটা অ্যাডিনিন মোনোফসফেটকে ওই একটা ডিএনএ 5 প্রাইম এবং 3 প্রাইম প্রান্তের ভিতরে সংযোগ স্থাপন করে দিয়ে সেটা ওখান থেকে ত্যাগ করছে। এই জন্য বলা হয় লাইগেজ এনজাইম মূলত ডিএনএ খন্ডের মধ্যে কি করে, সংযোগ স্থাপন করে। তাহলে দেখো এখানে দিয়ে আছে ডিএনএ লাইগেজটা কি করলো, ডিএনএ লাইগেজটা আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে যে ধাপে দেখো এই মোনোফসফেটটা ত্যাগ করলো। মোনোফসফেটটা ত্যাগ করে যে ফসফেটটা ছিল সেই ফসফেটটাকে এই 5 এবং 3 নম্বর কার্বনের মধ্যে, এখানে আছে 5 প্রাইম কার্বন, এখানে 3 প্রাইম কার্বন, তার মাঝখানে দেখো একটা ফসফরিক অ্যাসিড একটা বন্ধন সৃষ্টি করে একটা কন্টিনিউয়াস ডিএনএ খন্ড তৈরি করে দিয়েছে। তাহলে এই ধাপে কি হলো, এই ধাপে 5 প্রান্তে যে ফসফেটটা ছিল সেটা অ্যাক্টিভেট হলো, সক্রিয় হলো। আর সক্রিয় করার কাজটা কি করে, সক্রিয় করার কাজটা এখানে মূলত এই এনজাইমটাই করে থাকে। আর পরের ধাপে আমরা দেখতে পারলাম যে এখানে ওই এনজাইম মোনোফসফেটটা, এনজাইমটা বেরিয়ে গেল। আর এই এএমপি মোনোফসফেটটা এখানে এই 5 প্রাইম প্রান্তে এসে যুক্ত হলো। পরের ধাপে কি হলো, এর সাথে যে মোনোফসফেটটা ছিল সেটা ত্যাগ করলো এই লাইগেজ এনজাইমটা, এবং শুধু যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা ওই 5 এবং 3 প্রাইম প্রান্তের ভিতরে সংযোগ স্থাপন করে একটা ডিএনএ খন্ডকে কন্টিনিউয়াস একটা লাইন তৈরি করে দিল। তাহলে এইভাবে 3টা ধাপে মোট ডিএনএ লাইগেজ এনজাইমটা কিন্তু সাধারণত কাজ করে থাকে। তাহলে মোটামুটি তোমরা যেটা বুঝলে, এই ছবিটা কিন্তু পরীক্ষায় তোমার জন্য হেল্পফুল হবে। কোনো কোনো বই আমি দেখেছি, বিশেষ করে এটা সম্ভবত কবির পাবলিকেশনের বইটাতে তারা একটু দেখানোর চেষ্টা করেছে এই সংকেতটা। তোমার কবির পাবলিকেশনের বইটা যেটা দেয়া আছে, প্রফেসর ডক্টর এফ এম রফিকুল ইসলাম সম্ভবত, হ্যাঁ না, শামীমারা বেগম, প্রফেসর শামীমারা বেগমের যে বইটা আছে, তোমরা এই বইটা কিন্তু নিতে পারো। এই বইয়ে এই লাইগেজ এনজাইমের কাজটা কিন্তু সংক্ষেপে বলা আছে। তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো মতো প্রিপারেশন নেবা। এরপরে আরেকটা টপিকটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। আমরা যখন ট্রান্সক্রিপশন পড়েছিলাম
বা রেপ্লিকেশন পড়েছিলাম, সেখানে দেখেছিলাম এই ডিএনএ পলিমারেজের কাজটা কি ছিল। আমরা দেখেছিলাম কোষের অভ্যন্তর থেকে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড নিয়ে এসেছিল একের পর এক, নিয়ে এসে আমাদের ডিএনএটাকে আমাদের নতুন নতুন নাইট্রোজেন বেস নিয়ে এসে পরপর যুক্ত করে নতুন ডিএনএ খণ্ড বা সূত্রক তৈরি করছিল। ঠিক আছে, তাহলে এই পলিমারেজ এনজাইমের একটা সংজ্ঞা কি হবে? যে এনজাইম একটা ডিএনএ সাসের উপর ভিত্তি করে আর একটা ডিএনএ অনুসূত্রক সংশ্লেষণ করতে পারে তাকে বলে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজের একটাই কাজ, কোন সাস ডিএনএ সূত্রকের অপোজিটে নতুন নতুন নাইট্রোজেন বেস সংযুক্তির মাধ্যমে নতুন আরেকটা ডিএনএ সূত্রক সৃষ্টি করাই হচ্ছে এর কাজ। আর এর আবিষ্কারকে বিজ্ঞানী কর্নবার্গ, কর্নবার্গ এই প্রথম ডিএনএ পলিমারেজ তিনি আবিষ্কার করেন। আর এটার মোট 3টা ভাগ আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। আমরা এখন এই ডিএনএ পলিমারেজ 3টার সংক্ষেপে একটু কাজ দেখব যে তারা আসলে কি কাজটা করে। এবং এইটুক লেখা এবং পরে এই কয়েকটা লেখা লিখলে তোমার মোটামুটি এটা 4 মার্কের জন্য একটা ভালো একটা প্রশ্ন হয়ে যাবে। কোনো বই আমি দেখেছি একটু বেশি তথ্য আছে, তোমরা সেগুলো টুকে নিতে পারো। ডিএনএ পলিমারেজ 1 কে আরেক নামে ডাকা হচ্ছে, তা হচ্ছে কর্নবার্গ এনজাইম। বিজ্ঞানী কর্নবার্গ যে এনজাইমটা প্রথম দেখেছিল পলিমারেজ, তা মূলত হচ্ছে পলিমারেজ 1। এবং এই পলিমারেজ 1টা মূলত কি করে বলা হচ্ছে, প্রধানত ডিএনএ এর ভাঙা অংশে জোড়া দেয় এবং প্রতিলিপনের সময় প্রাইমারকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে সেই অংশে একটা ডিএনএ খণ্ড তৈরি করে। আমাদের মনে আছে কিনা যে আমরা যখন রেপ্লিকেশন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে ডিএনএ খণ্ড তৈরির জন্য প্রথমে একটা প্রাইমার আসে, কয়েকটা নাইট্রোজেন বেসের সমন্বয়ে এক খণ্ড প্রাইমার আসে। সেই প্রাইমারটা কিন্তু ডিএনএ তৈরি শুরু করে, কিন্তু পরে কিন্তু এই ডিএনএ তৈরি শেষ হয়ে গেলে এই প্রাইমারটা সরে যায়। তাহলে ওই যে প্রাইমার যেখানে ছিল তাহলে সেই জায়গাতে একটু ডিএনএ তৈরি করা লাগবে। সেই জায়গাতে ডিএনএ তৈরির জন্য যে পলিমারেজটা এনজাইম কাজ করে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এটা আমাদের মনে রাখতে হবে। আর ডিএনএ পলিমারেজ 2 কি? ডিএনএ পলিমারেজ 2 এর কাজ খুবই কম। হ্যাঁ, যে 3টা পলিমারেজ আছে তার মধ্যে ডিএনএ পলিমারেজ 2টা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। যারা বলা হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রতি মিনিটে মাত্র 50টার মতো নিউক্লিওটাইডের পলিমার তারা তৈরি করে ছোট্ট একটা ডিএনএ খণ্ড তৈরি করতে পারে। ছোট্ট একটা ডিএনএ খণ্ড তারা তৈরি করতে পারে মাত্র কয়েক মিনিটের ভিতরে, প্রতি মিনিট আর কি। আর ডিএনএ পলিমারেজ 3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিমারেজ এনজাইম এবং খুব বেশি পরিমাণের নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড যুক্ত করে অনেক বড় মলিকুল তৈরি করতে পারে। বলা হচ্ছে প্রায় 15,000 নিউক্লিওটাইড এরা যুক্ত করতে পারে করে একটা বড় ডিএনএ খণ্ড কিন্তু তারা তৈরি করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে পলিমারেজ 1, 2 এবং 3 ভিতরে 3টা সব থেকে মানে প্রধান এনজাইম। ডিএনএ তৈরির জন্য পলিমারেজ 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে যদি পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে ডিএনএ পলিমারেজ কি, তা তোমরা আশা করি পারবা। আর ডিএনএ পলিমারেজ এনজাইম বলতে কি বোঝো বা ডিএনএ পলিমারেজের প্রকারভেদ ব্যাখ্যা করো, তাহলে এই 3টা তোমরা ইন ব্রিফ একটু সংক্ষেপে টাচ করবা। তোমরা একটা স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখতে পারো এই জিনিসটা, তাহলে আশা করি কাজে দিবে। এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, তা হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টর হচ্ছে মূলত যে যখন ট্রান্সক্রিপশন হয়, প্রতিলিপন যখন হয়, অর্থাৎ ডিএনএতে এমআরএনএ সৃষ্টি হয়, তখন একটা পলিমারেজ এনজাইম আসে। সেটা আমরা আরএনএ বা কোনো বই লেখা আছে ডিএনএ পলিমারেজ। এই পলিমারেজ এনজাইম যখন আরএনএ সংশ্লেষ শুরু করে তখন সেখানে একটা একগুচ্ছ প্রোটিনের ফ্যাক্টর আসে। সেই প্রোটিন ফ্যাক্টরকে আমরা সাধারণত বলে থাকি সিগমা ফ্যাক্টর। তাহলে মূলত এটা একটা প্রোটিনের ফ্যাক্টর, সংক্ষেপে আমরা বলছি নামটা কি, সিগমা ফ্যাক্টর। তাহলে এই সিগমা ফ্যাক্টর যদি ওই জায়গাতে যুক্ত হয় তাহলে কিন্তু প্রতিলিপন শুরু হয়। দ্যাট মিনস ডিএনএ হতে এমআরএনএ সংশ্লেষ শুরু হয়। ঠিক আছে, আর এটা বলা যায় সিগমা ফ্যাক্টর পলিমারেজ এনজাইমকে কিন্তু কি করে, অ্যাক্টিভেট করে, উদ্বুদ্ধ করার মাধ্যমে এরা এমআরএনএ তৈরি শুরু করে দেয় এই সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে সিগমা ফ্যাক্টর সম্পর্কে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পড়তে পারি। মূলত এটা হচ্ছে একটা অসম প্রোটিন শ্রেণী, একটা ভিন্ন রকমের একটা প্রোটিন, যেটা অন্যান্য সরল প্রোটিনের মতো না, এটা একটা জটিল প্রোটিন আর কি। এবং বলা হচ্ছে সিগমা প্রোটিনটা প্রাণীভেদে ভিন্ন ভিন্ন হয় এবং বিভিন্ন ব্যাকটেরিয়ায় সিগমা ফ্যাক্টর বিভিন্ন রকমের আছে। আর এর জন্য যে জিনটা দায়বদ্ধ তার নাম হচ্ছে ROPD। ঠিক আছে, এই সিগমা ফ্যাক্টর তৈরির জন্য যে জিন দায়বদ্ধ তার নাম ROPG। আর আণবিক ওজন হচ্ছে 32,000 থেকে 92,000 ডাল্টন। এটা হচ্ছে তাহলে এই সিগমা ফ্যাক্টরের বৈশিষ্ট্য। আর তাহলে সিগমা ফ্যাক্টর সম্পর্কে আলোচনা কিন্তু তোমাদের দেখবা যে এটা দেয়া আছে খুব সম্ভবত সিগমা ফ্যাক্টরটা আমার জানার মতে যে রেফারেন্স বইটা দেয়া আছে তা হচ্ছে ইউনিভার্সাল পাবলিকেশনের বই দেয়া আছে সিগমা ফ্যাক্টর।
তো এটা সংক্ষেপে আলোচনা কিন্তু খুব বেশি না, অল্পই দেওয়া আছে। আর সিগমা ফ্যাক্টরের পরে সিগমা ফ্যাক্টর দেখো, এখানে একটা ছবি আমি দিয়েছি সিগমা ফ্যাক্টরের, যে সিগমা ফ্যাক্টর আসলে মূলত কিভাবে কাজ করছে। ধরো এটা একটা রাইবোজোম, রাইবোজোম সরি, এটা পলিমারেজ এনজাইম, এটা হচ্ছে পলিমারেজ এনজাইম, এটা কিন্তু ডিএনএ সূত্রক, নীল রঙের এটা ডিএনএ সূত্রক। তো যখন পলিমারেজ এনজাইম তখন আসলো, সিগমা ফ্যাক্টর আসার পরে দেখতে পাচ্ছ, সিগমা ফ্যাক্টর আসার পরে কিন্তু পলিমারেজ এনজাইম সক্রিয় হয়, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাঙ্ক্ষিত সেই আরএনএ লাল রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা তৈরি শুরু হয়ে যায়। তাহলে সিগমা ফ্যাক্টরটা কিন্তু সে আসলে অ্যাক্টিভেটরের মতো কাজ করে। যদি সিগমা ফ্যাক্টর ওখানে যুক্ত না হয়, তাহলে পলিমারেজ এনজাইম কিন্তু অ্যাক্টিভেট হবে না, আর অ্যাক্টিভেট না হলে কিন্তু সেখান থেকে আরএনএ তৈরি শুরু হবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিনের সমষ্টি, যার মাধ্যমে ডিএনএ হতে এমআরএনএ সৃষ্টি হয়। এর সাথে আমরা আরেকটা ফ্যাক্টর পড়বো, তা হচ্ছে রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর হচ্ছে মূলত যে একটা বিশেষ ধরনের প্রোটিন যা প্রতিলিপন সমাপ্তকরণে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা জানি যে পলিমারেজ এনজাইম যখন আরএনএ সংশ্লেষ করতে করতে সামনের দিকে এগিয়ে যায় এবং এটা স্টপ কোডনকে টাচ করে, তো স্টপ কোডনকে টাচ করে এই প্রতিলিপন সমাপ্ত করার জন্য যে প্রোটিনটা কাজ করবে তার নাম হচ্ছে কি রো ফ্যাক্টর। তোমরা এটা জ্ঞানমূলকের জন্য, মানে ক বিভাগে যে প্রশ্নটা আসে তার জন্য এটা প্রিপারেশন রাখবা যে রো ফ্যাক্টর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি আমরা আজকে যে বেশ কয়েকটা বিচ্ছিন্ন টপিক আলোচনা করলাম। প্রথমে ছিল আমাদের জেনেটিক কোড, লাইগেজ এনজাইম, পলিমারেজ এনজাইম, সিগমা ফ্যাক্টর। আমাদের আজকে লেকচারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি আগের আলোচনায় মানে এটা মিস্টেক করে গেছিলাম বা মিসিং হয়ে গেছিল আর কি, সেটা হচ্ছে রাইবোজোম। আমরা আজকে রাইবোজোম সম্পর্কে একটা আলোচনা করব, কারণ এটা আমি দেখেছি বিভিন্ন সালে খবরে প্রশ্ন এটা আসতে দেখেছি। রাইবোজোম আমরা জানি এটাকে বলে প্রোটিন ফ্যাক্টর, প্রোটিন তৈরির ফ্যাক্টর। ঠিক আছে, তো আবিষ্কারকটাকে রাইবোজোমের আবিষ্কার করছে আলবার্ট ক্লড, এবং তিনি যকৃৎ কোষের সেন্ট্রিফিউগেশনের সময় কিছু ক্ষুদ্রকণ আবিষ্কার করেন। তখন তিনি নাম দিয়েছিলেন ম্যাক্রোসোম, তখন রাইবোজোম দেন নাই। তিনি দেখেছেন রাইবোজোম, বাট নামটা তিনি দিয়েছেন কি ম্যাক্রোসোম। তো রাইবোজোম নামটা কি দিয়েছে দেখো, রিচার্ড বি রবার্টস দিয়েছে। কিভাবে দিয়েছে? তিনি রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকুলার মাইক্রোসোম, অর্থাৎ তিনি যে মাইক্রোসোম নাম দিয়েছিলেন সেটা কিন্তু পুরোটা হচ্ছে এইটা, রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকুলার মাইক্রোসোম। এইটাকে সংক্ষেপে লিখে এই প্রথমে রাইবো আর জোম এই দুটো শব্দ নিয়ে সংক্ষেপে নাম দিয়েছে কি রাইবোজোম। ঠিক আছে, তো রাইবোজোম আবিষ্কার করেন জর্জ প্যালেট, তখন তিনি নাম দিয়েছেন রাইবোনিউক্লিয়ার প্রোটিন। অর্থাৎ এই যে রাইবোনিউক্লিয়ার প্রোটিন, এটা আর একজন ব্যক্তি নাম দিয়েছেন, তিনি হচ্ছেন জর্জ প্যালেট। তার নাম দিয়েছিল কি রাইবোনিউক্লিয়ার প্রোটিন। তাহলে একজন দিয়েছেন ম্যাক্রোজোম, একজন দিয়েছে রাইবোনিউক্লিয়ার প্রোটিন। আর এই দুটো নাম নিয়ে আর একজন নাম দিয়েছেন, সেটা হচ্ছে রাইবোজোম, তিনি হচ্ছেন কি রিচার্ড বি রবার্টস। তাহলে এখানে বেশ হিস্ট্রি কিন্তু আছে, দুইজন মানুষের দেয়া নামের অর্ধেক অর্ধেক নিয়ে নতুন নাম দিয়েছে তিনি, তিনি হচ্ছে রাইবোজোম। সে নামটা হচ্ছে কি রাইবোজোম। এরপরে আমরা দেখবো যে বিস্তৃতি প্রায় প্রত্যেকটা কোষে রাইবোজোম আছে, আদি কোষ বলো প্রকৃত কোষ বলো প্রত্যেক কোষেই কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম ছাড়া কিন্তু আসলে প্রোটিন হবে না, আর প্রোটিন না হলে তো সেটা জীবই কল্পনা করা যায় না, জীবনই কল্পনা করা যাবে না। আচ্ছা, তাহলে বলা যায় আদি কোষে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থা থাকে, আর প্রকৃত কোষে মুক্ত অবস্থা পাওয়া যায়, তবে অনেক সময় এটা বিভিন্ন অঙ্গাণুর সাথে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আমরা জানি মাইটোকন্ড্রিয়া দেখেছিলাম, এবং প্লাস্টিডের ভিতরে এটা এর ম্যাট্রিক্সের ভিতরে বিচ্ছিন্ন অবস্থায় এই রাইবোজোম গুলো কিন্তু ওখানে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যে রাইবোজোম থাকে, এর ভিত্তিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করা হয়, মসৃণ এবং অমসৃণ। যদি রাইবোজোম থাকে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর না থাকলে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবার বিস্তৃতির পরে আমরা দেখব যে রাইবোজোমের উৎপত্তি হয়, বলা হচ্ছে আদি কোষে রাইবোজোম তৈরি হয় ডিএনএ হতে, আর প্রকৃত কোষে হয় নিউক্লিয়াস হতে সৃষ্টি হয়। এটা একটা তোমার বলতে গেলে একটা সংক্ষেপ জ্ঞানমূলক একটা প্রশ্ন। আর আকার আকৃতি দেখতে পাচ্ছ, এটা মূলত কোনো কোনো বই লেখা আছে ত্রিকোণ, কোনো কোনো বই লেখা আছে পঞ্চকোণ। তুমি এই শেপটা দেখতে পাচ্ছ, এটা রাইবোজোম স্ট্রাকচার, সেটা তুমি যেভাবে দেখো না কেন ত্রিকোণ কিংবা পঞ্চকোণ, এবং এর আকার আকৃতি একটা ভিন্ন আছে, প্রস্থ 22 ন্যানোমিটার, উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার। আর সংখ্যা অনেক, ব্যাকটেরিয়া বলা হচ্ছে প্রায় 20,000, এবং প্রকৃত কোষে প্রায় 1 কোটির মতো রাইবোজোম থাকে। যেহেতু এটা বহুত পরিমাণে প্রোটিন তৈরি করতে ব্যবহৃত হয়, ফলে একটা কোষে প্রচুর পরিমাণে রাইবোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে রাইবোজোমের শ্রেণীবিন্যাস।
রাইবোজোম আমরা বলেছি আগেই আদি কোষেও থাকে, আবার প্রকৃত কোষেও থাকে। তাহলে এই আদি কোষ এবং প্রকৃত কোষ যেহেতু ভিন্ন ভিন্ন রকমের রাইবোজোম পাওয়া যায়, সেজন্য একটা শ্রেণীবিন্যাস আকারে আমি এটা দেখিয়েছি। সেটা হচ্ছে দেখো, আমি বলছি আদি কোষে থাকে 70s আর প্রকৃত কোষে থাকে 80s রাইবোজোম। এসটা আসলে এসকে বলা হয় ভেদবার্গ ইউনিট। ভেদবার্গের বানানটা হচ্ছে SVED BERG, বাট এসটা উজ্জ্ব রাখায় একে আমরা বলি ভেদবার্গ বলা হয়, সিভেদবার্গ বলা হয় না, বলা হয় ভেদবার্গ। এসটা মানে ভেদবার্গ ইউনিট, অর্থাৎ যিনি প্রথমে রাইবোজোমটাকে আইসোলেট করছিল সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, তার নাম অনুযায়ী এটা এস দ্বারা সাব্যস্ত করা হয়, একটা 70s আর একটা 80s। অর্থাৎ একটা কোষের যে কোষীয় অঙ্গাণু থাকে, এটাকে যখন সেন্ট্রিফিউজ করা হয়েছিল, এই সেন্ট্রিফিউজটা করার সময় রাইবোজোমের অধঃক্ষেপণের হার, এই ভেদবার্গ আসলে কিছুই না, এটা হচ্ছে অধঃক্ষেপণের হার, যে কত দ্রুত সময়ের সাথে এটা নিচের তলানি ফেলেছে, অধঃক্ষেপ পড়েছে, তারই প্রেক্ষিতে একটাকে বলা হচ্ছে 70s আর একটাকে বলা হচ্ছে 80s। এখন এই 70s এর আবার দুইটা খণ্ড আছে, একটা ছোট একটা বড়। ছোটটার নাম হচ্ছে 30s সাব ইউনিট, আর বড় খণ্ডের নাম হচ্ছে 50s সাব ইউনিট। আর প্রকৃত কোষে আছে 40 এবং 60। এটারও দুইটা করে উপখণ্ড আছে, আমরা আগের ছবি দেখলে বুঝতে পারবো। দেখো যেমন এখানে লেখা আছে 40s, এটা হচ্ছে 60s সাব ইউনিট। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্রকৃত কোষের রাইবোজোম। আর আদি কোষ হলে এটা হবে 30, এটা হবে 50। এখন এটা রাইবোজোম প্রকারভেদ গেল, তবে আর একটা রাইবোজোমও আছে যেটা এখানে উল্লেখ করা হয় নাই, সেটা হচ্ছে 55s রাইবোজোম, যেটা পাওয়া যায় অনেক সময় বলা আছে মাইটোকন্ড্রিয়ার প্রাচীরে এক ধরনের রাইবোজোম পাওয়া যায়, যেটাকে বলা হয় 55s রাইবোজোম। এটা নতুন একটা আবিষ্কার, যদিও অধিকাংশ বইয়ে এই 70 এবং 80s এর কথা বলা আছে, নতুন যেটা সেটা হচ্ছে 55s। আর এরও দুটো খণ্ড আছে, একটা 25s আর একটা 35s। সেটা আমি কিন্তু উল্লেখ করি নাই, তোমাদের জ্ঞাতার্থে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। তোমরা এটা বিভিন্ন বই যদি ঘাটো তাহলে এই সম্পর্কে তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো যে রাইবোজোমে আর কি কেমিক্যাল কম্পোজিশন আছে। বলা হচ্ছে প্রোটিন থাকে এবং রাইবোজোমাল আরএনএ থাকে, যাকে আমরা বলি RRNA। আর প্রোটিন এবং এই রাইবোজোমাল আরএনএ যে অনুপাতটা, সেটা হচ্ছে 1:1 অনুপাতে থাকে, সমান অনুপাত। যে পরিমাণ প্রোটিন থাকবে সে পরিমাণে কিন্তু রাইবোজোমাল আরএনএ থাকে। এখন এই প্রোটিনটা আদিকোষ এবং প্রকৃত কোষে দুই রকম। বলা আছে যে আদিকোষে 70s রাইবোজোম থাকে, তাতে প্রোটিন থাকে 52 প্রকারের। আর প্রকৃত কোষে যেখানে 80s রাইবোজোম থাকে, সেখানে প্রোটিন থাকে হচ্ছে 80 প্রকারের প্রোটিন থাকে। আর রাইবোজোমাল আরএনএ আদি কোষে তোমার 3 রকমের, আর প্রকৃত কোষে রাইবোজোমাল আরএনএ আছে মোট আমরা দেখতে পাচ্ছি 4 রকমের। আদি কোষে আছে 23s, 16s এবং 5s, এবং প্রকৃত কোষে আছে 28s, 18s, 5.8s এবং 5s। তাহলে এই রাইবোজোমের রাসায়নিক উপাদানটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। যখন এটা পরীক্ষায় গঠন আকারে আসে, সেই রাসায়নিক গঠনের ভিতরে কিন্তু রাসায়নিক উপাদানগুলো আসবে, সেগুলো এখানে ডিসক্রাইব করতে হবে। সেখানে রাইবোজোমের প্রকারভেদ সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত একটা আলোচনা সেখানে রাখতে হবে। এরপরে আমরা দেখি যে রাইবোজোম, এই যে আমি একটু আগে বললাম যে সিভেদবার্গ ইউনিট বা ভেদবার্গ ইউনিটটা বলা হয়েছে, তো মূলত এটা আসলে কিভাবে এই নামকরণটা করা হয়েছে সে সম্পর্কে আমি একটু তোমাদের আগেই বলেছি, তারপর আবার বলছি। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলা হয়। তাহলে দেখতে পারছো আমি যেটা বলছিলাম যে কোষীয় অঙ্গাণুগুলো সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে যখন সেন্ট্রিফিউজ করা হয়, তখন ওই কোষীয় অঙ্গাণুগুলো যে হারে অধঃক্ষেপ ফেলে, সেই অধঃক্ষেপণের হারকে মূলত বলা হয় ভেদবার্গ। আর এটা মূলত এসছে এই ভেদবার্গ, একজন সায়েন্টিস্ট তার নামের আদ্যক্ষর এস দ্বারা এটাকে বোঝানো হয়। ঠিক আছে, এখন একটা সংজ্ঞা পরীক্ষায় প্রায় আসে তোমাদের কমার্কে ক বিভাগে, সেটা হচ্ছে পলিজোম কি বা পলিরাইবোজোম কি। আমি মনে হয় এটা এর আগে বলেছিলাম তোমাদের যখন ট্রান্সলেশন পড়িয়েছিলাম। তাহলে যদি প্রোটিন তৈরির সময় ইবনের সাথে বহু রাইবোজোম যুক্ত হয়, তাহলে সেটাকে বলে পলিজোম বা পলিরাইবোজোম। ঠিক আছে, তাহলে প্রোটিন যদি অনেক বড় হয় সেক্ষেত্রে অনেক রাইবোজোম লাগে, আর অনেক রাইবোজোম আসলে ওই রাইবোজোমকে বলা হবে পলিজোম বা পলিরাইবোজোম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে রাইবোজোমটা আসলে কি এবং রাইবোজোমের গঠন কেমন। সংক্ষেপে আমি কয়েকটা কাজ দিয়েছি, তবে তোমরা বিভিন্ন টেক্সট ঘেটে আশা করি এর আরো কয়েকটা কাজ অবশ্যই লিখবা।
পরীক্ষায় তোমাদের যেটা দেখা যায় যে হয়তো বলেছে রাইবোজোমের গঠন ব্যাখ্যা করো, এটা 10 মার্কের প্রশ্ন। তুমি করলা কি, যে রাইবোজোমের হয়তো একটা ছবি আঁকালে রাইবোজোমের গঠন ব্যাখ্যা করলে, হ্যাঁ, তার ভৌত গঠন ব্যাখ্যা করলে রাইবোজোমের ভিতরে এখানে সব দেশ আসবে, কারণ এটা খুব বড় একটা প্রশ্ন না। সেখানে তুমি রাইবোজোম কি কাকে বলে দিবা, তার নামকরণ দিবা, তার উৎপত্তি আসবে, হ্যাঁ, সেখানে রাইবোজোমের শ্রেণী প্রকার আসবে, রাইবোজোমের রাসায়নিক উপাদান আসবে, রাইবোজোমের এই যে রাসায়নিক উপাদানের যে প্রোটিন আর্গান থাকে সেগুলো, এগুলো সবই রাইবোজোমের গাঠনিক বৈশিষ্ট্য, এগুলো বলতে হবে। পারলে রাইবোজোম নামকরণ কে করেছে, হ্যাঁ, তার এই ব্যাখ্যাগুলো, সেগুলো সবই দিলে এটা একটা ভালো মতো একটা 10 মার্কের একটা প্রশ্ন কিন্তু এটা হয়ে যাবে। সংক্ষেপে দেখো, রাইবোজোমের কাজ আমরা আগে বলেছি, এটাকে বলে প্রোটিন তৈরি ফ্যাক্টরি, কারণ প্রোটিন তৈরিতে এটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এই রাইবোজোম এমআরএনএ, তারপরে বিভিন্ন এনজাইম, বিশেষ করে পলিমারেজ এনজাইম, এই সকল এনজাইমের সহায়তা নিয়ে এই রাইবোজোম প্রোটিন তৈরি করে থাকে। সেই প্রোটিনটা ছোট কিংবা বড় হোক, রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি করা সম্ভবই না। আচ্ছা, সিনো বিভাগ এবং সাইটোক্রোম উৎপাদনের ভূমিকা পালন করে। সাইটোক্রোম তো আমরা জানি, সাইটোক্রোম হচ্ছে একটা আয়রন ঘটিত প্রোটিন, যেটা মূলত ইলেকট্রন পরিবহনে হেল্প করে থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সাইটোক্রোম অংশগ্রহণ করে, এটা অনেকে আমরা জানি। আচ্ছা, রাইবোজোমাল আরএনএ সঞ্চয় করে, আরআরএনএ সংক্ষেপে যাকে বলা হয়। এই আরআরএনএ মূলত রাইবোজোমের ভিতরে থাকে, যেটা প্রোটিন তৈরিতে হেল্প করে, কোষের ক্ষরণে সাহায্য করে, অর্থাৎ সেল থেকে সিক্রেশন হয় বিভিন্ন কোষীয় বস্তু উপাদান ক্ষরণের জন্য এই রাইবোজোম কিন্তু হেল্প করে থাকে। ঠিক আছে, তাহলে রাইবোজোম সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করলাম, এটা তোমাদের অবশ্যই একটা বড় প্রশ্ন, এই বিষয়ে সন্দেহ নেই। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা রাইবোজোম সম্পর্কে একটা ছোট নোট করে রাখবা। তো যেটা পরীক্ষায় আসতে পারে, বা কলেজে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়, হ্যাঁ, তারপরে আমি যেটা তোমাদের ইনকোর্স পরীক্ষা নেব, সেসব জায়গায় কিন্তু এইগুলোই থাকবে। আমি যে মাইটোকন্ড্রিয়া পড়ালাম, রাইবোজোম পড়ালাম, ঠিক আছে, এই এই বাইরে তোমার সেলের মলিকুলার বায়োলজি তেমন কোনো এক্সট্রা তেমন কিছু নাই। হ্যাঁ, এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে পড়া একটা বিষয়বস্তুর একটা অংশ, তবে একটু বেশি হয়তো একটু ডিটেইলস, যেমন লাইগেজ এনজাইম, পলিমারেজ এনজাইম, সিগমা ফ্যাক্টর, এগুলো হয়তো আমরা ডিটেইলস অত পড়ি নাই, যেগুলো এখানে অনেক ডিটেইলস পড়লাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে জেনেটিক কোড আমরা যেটা পড়িয়েছি এটা একদম হুবহু ইন্টারমিডিয়েট লেভেল তোমাদের সময় ছিল। তো আশা করি তোমরা সেখান থেকে অনেকটা আলোচনা এখানে পেয়েছো। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই ছিল আমাদের লেকচারের আলোচ্য বিষয়গুলো। এখন আমরা একটু হালকা আলোচনা করতেই পারি। তোমরা যারা আসো, আমি তোমাদের কাছে প্রশ্ন আশা করি, যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই বলবা। রাসিব তো দেখছে আছে। রাসিব, পড়াশোনা কি অবস্থা, ভালো মতো চলছে পড়াশোনা নাকি একেবারে হচ্ছে না? ও, বইটা কিনেছো? বই কি কিনেছো কিছু? হ্যাঁ, কোনো বই কিনেছো? বই কিনেছো কোনো বই? কোনটা কিনেছো? কোন বই কিনেছো? সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কিনেছো? ও আচ্ছা, ভেরি গুড। যাক, তাও বই ওঠাও বা বই কিনো, যেটা করো না কেন। সব বই তো ডিপার্টমেন্ট থেকে দিবে বলে মনেই হয় না। ঠিক আছে, যে কারণে বলতেছি যে তোমরা কিছু বই অবশ্যই কিনতে হবে। আবার এমন হবে যেমন সেল মলিকুলার বায়োলজি, তারপরে যেমন জেনেটিক্স, এই সাবজেক্ট গুলাতে বই তোমার একের অধিক লাগবে। ঠিক আছে, জেনেটিক্স সাবজেক্টটা এমন যে কোনো টপিকস কোনো বই ভালো আছে, কোনো বই খারাপ আছে, মানে ভালো নাই, সেক্ষেত্রে দুটো বই কিন্তু অবশ্যই লাগে। এই জন্য সবাইকে সাজেস্ট করি যে বই একের অধিক লাগে। বিশেষ করে আমার এই দুটো সাবজেক্ট, সেল মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স, এই দুটো সাবজেক্টে অবশ্যই একের অধিক বই লাগবে। ঠিক আছে, আচ্ছা, রেফারেন্স আমি আবার বলছি, আমি তোমাদের বইটা দেখিয়েও দিচ্ছি। দেখো বইয়ের, এই দেখো, তারপরে বই, আমি তোমাদের রেফারেন্স বইগুলো আরেকবার দিচ্ছি। তোমরা এই সাবজেক্টের বইগুলা আমি মনে হয় যে মিনিমাম 2টা বই অবশ্যই কালেক্ট করবা। দেখো, এটা হচ্ছে সেল অ্যান্ড মলিকুলার বায়োলজির, এটা হচ্ছে প্রফেসর শামীমারা বেগম, প্রফেসর শামীমারা বেগম কবির পাবলিকেশন। এটা একটা ভালো বই, হ্যাঁ, তবে আমার কাছে এই বইটা খুব ভালো লেগেছে মোটামুটি। ইউনিভার্সাল পাবলিকেশনের যে বইটা, ঠিক আছে, এটা প্রফেসর এস এম রফিকুল ইসলাম আর আমাদের
খুলনা বিএল কলেজে একজন স্যার আছেন, এটিএম মানিসুর রহমান স্যার, ঠিক আছে, আরো একজন আছেন প্রফেসর বদিউজ্জামান সরকার। তো তোমরা এই যে ইউনিভার্সাল পাবলিকেশনের বইটা ফলো করতে পারো। আর আরেকটা বই আছে বাংলাদেশ বুক ব্যাংক, কোষ আণবিক জীববিজ্ঞানের, দেখো সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মুস্তফা কামাল পাশা, ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিক, তাদের একটা বই আছে। এই মোট 3টা বই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসলে তোমরা এই রেফারেন্স বইয়ের যে কোনো একটা বই অবশ্যই কিনবা, আর একটা কলেজের লাইব্রেরি থেকে, সেটা কলেজ কিংবা সেমিনার লাইব্রেরি যে কোনো একটা জায়গাতে উঠালে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট আমি দেখেছি একটা বই হলেও হবে, তেমন খুব একটা তথ্যের নাই, বাট এই সাবজেক্ট গুলোতে দেখা যাচ্ছে কোনো টপিক কোনো বই আছে, কোনো বই নাই। তো দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন অনেক সময় এমন হয় যে এভাবে আসে, যে প্রশ্ন অনেক সময় এভাবে আসে, এমন টপিক দিল বোর্ড পরীক্ষা, তোমার পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় দেখা যাচ্ছে সেই টপিকটা তুমি অন্য বইয়ে যে বই পড়েছো সে বই নাই। এই জন্য 2 এর অধিক বই নিয়ে একটা কম্বিনেশন করে পড়লে এটা ভালো হবে। আর আমি যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি যা পড়িয়েছি, আমি আশা করি তোমাদের বিগত বছরের প্রশ্নের আলোকে বিভিন্ন প্রশ্নের সমাধান কিন্তু আমি দিচ্ছি। 4-5টা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নের আলোকে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের একটা কোর্স খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আজকে এটা মনে সম্ভবত আমার 7ম না 8ম লেকচার। তো সেখানে কিন্তু আমি তোমাদের আজকে যেগুলো পড়লাম, ইভেন আজকে যেগুলো পড়লাম সেগুলো কিন্তু তোমার কথা কিন্তু বেড়ে যাচ্ছে। যদি আমাদের কতদিন পরে দিতে পারেন স্যার? কলেজ যদি সামনের মাসে খোলে, আমি সামনের মাসের ভিতরেই কোর্স নিতে পারি। ঠিক আছে, সামনের মাসে, কারণ আমি তো কোর্স এটা পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমার বাড়তি ক্লাস নেওয়ার প্রয়োজন নাই। আমি এইটার 10-15টা ক্লাস নেব, নিয়ে তোমাদের পুরো কোর্সটাই যা পড়িয়েছি তার ভিতরে ইনকোর্স পরীক্ষা হবে। এর বাড়তি কোনো পরীক্ষা আমি নেই, বাড়তি কোনো জিনিসও থাকবে না, বাড়তি কোনো বিষয় থাকবে না। যা আমি অনলাইন লেকচারে নিলাম এর বাড়তি কোনো টপিক আমি পরীক্ষায় দেবো না। সুতরাং তোমরা সবগুলো লেকচার ফলো করবা, সেটা ভিডিও লিঙ্কে যে হোক, যে কোনো জায়গায় তোমরা এটা দেখলে হবে। এর বাইরে তোমাদের কোনো কিছু দেখার দরকার নাই এই কোর্সটা। ঠিক আছে, আমাদের ফাইনাল পরীক্ষা কবে নাগাদ হতে পারে? ফাইনাল পরীক্ষা তো যাই হোক এই বছরে তো হবে বলে মনে হয় না, এই বছরে তো না, করোনা পরিস্থিতি বুঝে সামনে বছরে আশা করা যায় হবে, সেটা যখন হোক। তো তোমাদের তো ক্লাস বলা যায় 5 মাস পিছিয়েই গেল, তাই না? তোমাদের তো 5 মাস পিছিয়েই গেল, 5 মাসে তো আমাদের সব সিলেবাস শেষই হয়ে যায়, তাই না? যেটা হয়তো তোমাদের ডিসেম্বরে পরীক্ষার ডেট থাকে, ডিসেম্বরে থাকে না পরীক্ষা, কোন মাসে থাকে? বাকি কোর্সগুলো কি ক্লাস হবে? জাতীয় ইউনিভার্সিটি থেকে তোমাদের এই বিভিন্ন কোর্সের ক্লাসগুলো এক এক স্যার নেবে। সেগুলো তোমার জাতীয় ইউনিভার্সিটির সম্ভবত এটা 22 তারিখ থেকে ক্লাস শুরু করবে। জাতীয় ইউনিভার্সিটি 22 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু করবে। অর্থাৎ এই রেকর্ড করা ক্লাসগুলো, যেমন আমি রেকর্ড করছি, এই রেকর্ড করা ক্লাসগুলো তারা পরবর্তী সময়ে তাদের ফেসবুক পেজে দিয়ে দেবে। হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা এবং সেগুলো ক্লাস হিসেবে সাব্যস্ত করা হবে। তো তুমি ক্লাস করো না এটা ভাবার কোনো অবকাশ নাই, ওই ক্লাসগুলো দেখবা, বিভিন্ন রেফারেন্স বই যেগুলো বলা আছে সেই রেফারেন্স বইগুলো দেখে এটা একটা একটা ধারণা নিবা। ঠিক আছে, তো তারপরে হঠাৎ করে বলবে যে পরীক্ষা, এমন হতে পারে। তো ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রায় নির্ধারিত 40 মিনিট প্রায় শেষের দিকে। আমরা আবার পরে হয় রাতের দিকে আরেকবার চেষ্টা করতে পারি, কারণ আমার একটু ব্যস্ততা আছে দুপুরে। আমি যেটা বলেছিলাম নির্ধারিত সময় আমার 3টার সময়, তো আমি তোমাদের পরে রাতের দিকে আরেকটা ক্লাস নিয়ে বসা করি। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।